আমি একজন রূপান্তরকামী মানুষ এবং যুবক আমার হ্যাঁ। জন্মগত যেহেতু আমি একটা পুরুষ হয়ে জন্মেছি, কিন্তু পরবর্তীকালে নারীত্বটা আমার মধ্যে ফুটে বেরিয়েছে এবং সেটা করতে আমি বাধ্য হয়েছি। হ্যাঁ, তো সেই কারণে দাঁড়িয়ে বাচ্চা বয়স থেকে মা-বাবার সেরকম ভালোবাসা এবং একটা যে সাপোর্ট পাওয়া সেটা কোনোদিনই আমরা পাইনি। কেউই পাইনি। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি যদি দেখেন আগেকার দিনে মেয়েরাও যখন জন্মগ্রহণ করত, তাদেরকেও কিন্তু মেরে ফেলা হতো। তো অনেকটা সেই ধরনের। তো সেই জায়গা থেকে পড়াশোনা করে উঠে আসা, মা-বাবার সাথেই থাকা আমার। তারপরে নিজেদের কাজকর্ম করা, সবকিছু বেড়ে ওঠা। তারপর বাবা গত হন। সবকিছুই হয় একটা কঠিন স্তরের মধ্যে দিয়ে যেতে হয়। সবাইকেই একটা না একটা সময় ফেস করতে হয়। যখন আপনি বুঝতে পারলেন যে আপনি একজন ছেলে কিন্তু আপনি মন থেকে আপনি মেয়ে, সেই সময়টা কিরকম, মানে কিভাবে আপনি মানুষের সঙ্গে মানুষকে বোঝানোর চেষ্টা করলেন? দেখুন, শরীর থেকে ছেলে আর মন থেকে মেয়ে হওয়াটা ১ম এ নিজেকেও বুঝতে একটু সময় দিতে হয়। কেন আমি ১ম এ আগে জানতে হবে আমি কি? কোন দিকে এগোচ্ছি? আগে যখন আমার মধ্যে দেখছি যে একটা মেয়ে ঘটিত ব্যাপার জিনিসগুলো যখন দেখা দিচ্ছে, একটা মন কোনো মেয়েদের যে জিনিসগুলো সেগুলোতে কাজ হচ্ছে, সেইরকম শাড়ি পরা বলুন কি ড্রেসিং পরা বা যেগুলোকে বেসিক্যালি মানুষে বলে থাকে যে এগুলো একটা মনোরোগ বা কোনো শারীরিক রোগ, বাট সেটা মোটেও নয়। সেটা সম্পূর্ণ ভুল তথ্য। আমি মনে করি এটা সম্পূর্ণভাবে জন্মগতই সৃষ্টি হয়। এটা আমরা বায়োলজিতে পড়েছি যে XY, X ক্রোমোজোম, Y ক্রোমোজোমের জন্য এই জিনিসগুলো হয়, যেটা XXY এর জন্য। তো সেই জায়গাতে দাঁড়ালে এই জিনিসটা আমাদের মানে আগেকার দিনে মানুষদের বোঝানোটা একটু কষ্টকর। কেন তারা ওই জিনিসটা কোনোদিন দেখেনি। তারা হিজড়ে সম্প্রদায় বলতে একটা জিনিসই জানে যে তারা বাচ্চা নাচাতে আসে, ট্রেনে বাসে টাকা তুলতে আসে। আর কোনো অনুষ্ঠানে শুভ কাজে তাদেরকে দেখা যায় তালি বাজিয়ে টাকা তুলতে আসে। ব্যাস এইটুকু। ওর বাইরে যে তারা একটা মানুষ বা তাদেরও খিদে আছে, তার শরীরেও রক্ত আছে, তার জীবনেই যে একটা অন্য মানুষদের থেকেও এক, সেই জায়গাটাকে দেওয়াটা, সেই জায়গাটা নিয়েই হলো লড়াই। যে জায়গাটা কেন দেওয়া যাবে না? আর যদি তারাও মানুষ, আজকে কিন্তু মেয়েদেরকেও দেখুন বলা হতো যে রুটি আর স্বামীর জামার কলার কোনোদিন কালো হতে দেওয়া যায় না। তো সেই মেয়েরাও তো আজকে দাঁড়িয়েছে, নাসার বিজ্ঞানীও হয়েছে এবং বড় জায়গায় পৌঁছেছে। প্রধানমন্ত্রীও ওই আমাদের প্রেসিডেন্ট যিনি মুর্মু ম্যাডাম হয়েছেন এবং নির্মলা ম্যাডামজি হয়েছেন, আমাদের মমতা ব্যানার্জি হয়েছেন। তো একেকটা স্তরের নারীরা তো রেখেছে একেকটা জায়গায়। তো সেরকম আমরাও একটা জায়গায় তৈরি করতে চাই। হ্যাঁ, যেই সময় আপনি মানে মেয়েদের জামা প্যান্ট পরতেন, সেই সময় সমাজ আপনাকে কিভাবে দেখতো? সমাজ কোনোদিনই কোনোভাবেই মেনে নেয়নি। সেটা যখন কোনো ছেলেদেরকেও মানেনি, মেয়েদেরকেও মানেনি, কোনো রূপান্তরকামী মানুষদেরকেও মানেনি। মান্নাতে হয়েছে। কেন আমি যেটা আমি সেটা। আমাকে তো অন্য কেউ খাইয়ে দেবে না। আমার পেট অন্য কেউ চালাবে না। সুতরাং আমার নিজের পার্সোনাল সেরেনিটি, পার্সোনাল স্পেস এর মধ্যে আমার যেটা পড়ে, আমার সবসময় সেটাই করা উচিত। আর আমাকে সেটা সুপ্রিম কোর্ট কেন? আমাকে সেটা কেউ সেই বাধা দিতে পারে না। কেন এটা আমার রাইট টু ফ্রিডম। এটা আমি যেভাবে আমি নিজেকে এক্সপ্রেস করতে চাই। তখনের কথা যদি একটু বলেন, কি প্রকার অবহেলা হয়েছেন? কিভাবে ক্রিটিসাইজ মানুষ আপনাদের দেখুন, করেছে? অবহেলা যদি বলি অনেক রকমভাবে অবহেলা হয়। অবহেলা হলে মা-বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হওয়া, স্কুলে টর্চার হওয়া। কেন তারা একটা টিচার স্টাফ রুমে বসে আমাকে নিয়ে যখন হাসাহাসি হতো, সেই জায়গায় বাইরে এক সাইডে কিছু আ খেলার টিচাররা আমাকে ছেলে করার জন্য একটা প্রবণতা তৈরি হতো যে তারা জোর করে করবে। বাট সেই যে প্রেশার, সেই একটা মেন্টাল হ্যারাসমেন্ট, এগুলোর মধ্যে দিয়ে চলতেই সৃষ্টি হয় একটা লড়াইয়ের, একটা যোদ্ধা। তো সেই যোদ্ধা বাচ্চা বয়স থেকে যখন লড়াই করে গিয়ে ওঠে, আমরা তো তাও মা-বাবার ঘর পেয়েছি। মানে আমি বলতে গেলে। অনেক মানুষরা আছে তাদের তো ঘর থেকে তাড়িয়ে দেয়। অনেকে অনেক ঘরে তাদেরকে হিজড়াদের বাড়িতে ছেড়ে দিয়ে আসে। তারা তারা কি করবে? কোথায় যাবে? তাদের তো পেট চলতে হবে। তখন সেই গুরুই তাদের কাছে সবকিছু। তখন তার তো পড়াশোনা করারও জায়গা নেই। কিভাবে এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করে আস্তে আস্তে এগোলেন? দেখুন, প্রতিবাদ যদি বলেন, প্রতিবাদ সর্বোচ্চ মতেই সব দিনে প্রতিদিনই প্রতিবাদ হচ্ছে। কিন্তু প্রতিবাদটা ঠিক জায়গায় প্রপার সেম জায়গায় যদি আমরা লড়াই করি, আজকে আমরা
পড়াশোনা করতে চাইছি, একটা জায়গায় দাঁড়াতে চাইছি, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সেই জায়গাটা আমরা পাচ্ছি না। যদি উদাহরণস্বরূপ আপনি যদি বলেন, তাহলে আমি আমার নিজের জীবনীও বলতে পারি, আমি একটা অন্যজনের জীবনী নিয়েও বলতে পারি। আমি নিজে কিন্তু আপনারটাই বলুন। উত্তরপাড়া হসপিটালে করোনাতে আমি নার্স ছিলাম। হ্যাঁ। আমি কিন্তু নার্সিং এর কাজ করেছি। আমি কিন্তু জিএনএম পাস করা, আইএনসি থেকে পাস করা। সেখানে করার পরে আমি করলাম রিক্রুটমেন্টের জন্য অ্যাপ্লাই করলাম। আমাকে কিন্তু রাজ্য সরকার রিক্রুটমেন্টে নিলেন না। এমনকি আমাকে ৫ বার যখন ক্যানসেল করলো রিক্রুটমেন্ট, আমি গিয়ে একটা চিঠি জমা দিলাম যে আমার রিক্রুটমেন্ট কেন হচ্ছে না? উনি বলল নাম ম্যাচ করছে না। তো আমি বললাম যে আমার নাম চেঞ্জ হয়েছে। ওই কারণে ম্যাচ করছে না, করে আবার চিঠি দেওয়াও আছে। তারপরেও ওনারা নিলেন না। কোনো লয়ার্স ব্যক্তিগতভাবে সাহায্য করলেন না, কোনো এনজিও সাহায্য করলেন না, কেউ কিচ্ছু সাহায্য করলেন না। এবার আমি একটা প্রশ্ন করতে চাই আপনাদের। এই যে আমি কাজটা পেলাম না, তাহলে আমার পেট চলবে কি? আমি কি করব? তাহলে কি এটার মানে এটা নয় যে আপনারা তাহলে ঠেলে দিলেন বা রাজ্য সরকার ঠেলে দিল তাহলে যে তুমি ভিক্ষা করো, ওটাই তোমার আসল জায়গা? এই প্রশ্নটা আমি করতে চাই। সেই